শুভ সকাল। তুমি আজকে প্রথম আসছো? নাম কি তোমার? রবিন। এই কলেজ স্কুলে পড়ালেখা করছো? তুমিও তুমিও আজকে প্রথম? প্রথম দিন কবে আসছো? প্রথম দিন আমার সাথে দেখা হয়নি তো। সেটাম আর আয়সা তো আসতো আগের থেকে, তাই না? তোমাদের সম্ভবত রবিবারে ওরিয়েন্টেশন ক্লাস সম্ভবত শুরু হবে, সবাইকে বাসায় ফোন দেওয়া হবে। সবার ফোন নাম্বার দিয়ে আসছো অফিসে, তাহলে ফোন দিবে তোমাদের গার্ডিয়ানকে। যা হোক, আমরা তো 2 সপ্তাহ ক্লাস করলাম, তোমাদের তো দেখা নাই। আর নিয়মিত কলেজে আসো না কেন? কোনো সমস্যা তোমার? তাহলে কলেজে আসো না কেন? কি মাহফুজ, 2 দিন কইছিল? হ্যাঁ, কোন স্যার? ওকে, সিট ডাউন, বসো। তোমরা রবিবারে সোমবারে কিন্তু সবাই বই নিয়ে আসবা, বাংলা বই। সোমবার থেকে আমরা ক্লাস নিয়ে শুরু করবো, টেক্সট বই থেকে, ঠিক আছে? আছে সবার বই? বই আছে তোমার? তোমার 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 বই নিয়ে নেবা, 3 জন বই নিয়ে নেবা। যারা যারা আছে বই সংগ্রহ করে ফেলবা। 2 সপ্তাহ ধরে আমরা ক্লাস নিচ্ছি। এই ক্লাসের মধ্যে তোমরা কি অনুধাবন করলা? কি আমার মনে হয় তো কিচ্ছু অনুধাবন করোনি, শুধু শুনছো, তাই না? আয়সা, কিছু হয়েছে? মানে ভিতরে কিছু বিক্রিয়া ঘটছে, মাথার মধ্যে বিক্রিয়া ঘটছে? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনার তো একটু ভালো হইতে হবে। তারপরেও ব্যথা হবে কি, আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের জ্ঞান অর্জন, জ্ঞান তো শয়তানেরও ছিল, তাই না? বুদ্ধিমান ছিল, এরকম তো জ্ঞান অর্জন করা যাবে না, তাই না? আমাদের একটু ভালোর দিকে জ্ঞান অর্জন করতে হবে, মানে আলোর দিকে করা লাগবে, তাই না? মঙ্গলের দিকে করা লাগবে, তাই না? তাহলে আমাদের জ্ঞানটা কাজে লাগবে। কিন্তু আমাদের ধরো ওই যে অনেকে হ্যাকার আছে না, হ্যাকার চিনো? যারা ওই যে কম্পিউটারের এই বিভিন্ন করে, এরা কিন্তু কম্পিউটার সায়েন্সে অনেক দক্ষ, অনেক দক্ষ। মানে যারা সফটওয়্যার তৈরি করতেছে এদের চেয়েও দক্ষ হচ্ছে যারা হ্যাকার। মানে এরা সফটওয়্যার তৈরি করার পরের নেক্সট লেভেল হচ্ছে হ্যাকার। তাহলে এরা কোন মাপের কম্পিউটার ইঞ্জিনিয়ার তাহলে, তাই না? কিন্তু নাম পরবর্তী হচ্ছে কি হ্যাকার। হ্যাকার মানে কি? চোর, তাই না? সে চোর নাম হচ্ছে। এত জ্ঞান অর্জন, আমার তো এরকম তো দরকার নাই, তাই না? হ্যাকার সব ক্ষেত্রেই কিন্তু খারাপ না, তাই না? সব ক্ষেত্রেই কিন্তু হ্যাকার খারাপ না। কারণ কেউ দেখা গেছে একটা খারাপ ওয়েবসাইট তৈরি করছে, এই ওয়েবসাইটকে হ্যাক করা লাগবে, তাই না? তখন কিন্তু হ্যাকার কাজে লাগবে। যেমন কাক মনে করো, কাক কি আমাদের এই পরিবেশের জন্য খারাপ? কাক কিন্তু খারাপ না। কাক কি করতেছে, আমাদের পরিবেশের যে আবর্জনা আছে সেগুলো কি করতেছে, ভক্ষণ করে পরিবেশটাকে পরিষ্কার রাখতেছে, তাই না? সাপ কি খারাপ? প্রত্যেকটা প্রাণী কিন্তু পরিবেশের জন্য ভালো। এখন ব্যাপার হচ্ছে, আমরা মানুষ, আমাদের সবচেয়ে যেটা হচ্ছে মঙ্গল করার, পৃথিবীতে মঙ্গল করার দরকার ছিল আমাদের, তাই না? সবচেয়ে ধ্বংসের কাজগুলো করি আমরাই। এই পৃথিবী আমাদের, সবাই আমাদের জন্য বসে আছে যে আমাদেরকে সেবা করার জন্য। এই পৃথিবীর সবাই বসে আছে মানুষের সেবা করার জন্য, কিন্তু মানুষ আছে সবাইকে ধ্বংস করার জন্য। একটা জরিপে দেখা গেছে সবচেয়ে বেশি মানুষকে ধ্বংস করে কে? মানুষকে ধ্বংস করে মানুষই বেশি। মানে হিংস্র প্রাণীর তালিকায় মানুষ সবার আগে, 10 নম্বরে আছে বাঘ। তাহলে মানুষ সবার আগে হিংস্র প্রাণীর তালিকায় আছে। তাহলে আমরা কিভাবে সব তালিকার মধ্যে থাকতে পারি, তাই না? সবচেয়ে মানুষের প্রিয় বন্ধুকে গাছ, তাই না? গাছের চেয়ে এরকম বন্ধু আর কেউ পাবা না, সে তোমাকে খালি উপকারী করে যাবে। এই যে বাঁচার অবস্থায় তোমাকে অক্সিজেন দান করতেছে, কার্বন ডাইঅক্সাইড আবার শুষে নিচ্ছে, তাই না? তারপরে তোমাকে ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে, তাই না? তারপরে তোমাকে আবার মারা যাওয়ার পরেও তোমার কাঠ দিয়ে যাবে। মারা যে জ্বলায় ফেলাবা যখন, তবুও কয়লা দিয়ে যাবে। সে উপকার করতেই থাকবে। তারপরে যেখানে গাছ থাকবে সেখানে কি করবে? সোয়েল, মাটি তোমার কি করবে? আঁকড়ায় ধরে রাখবে, তাই না? মাটি ভাঙন থেকে রক্ষা করবে। মানে তার কোনো ক্ষতির দিক নাই, কোনো ক্ষতি করবে না। আরেকটা মানুষের প্রিয় বন্ধু আছে, কি জানো? জানো আরেকটা প্রিয় বন্ধুকে? বই।
বই হচ্ছে মানুষের প্রিয় বন্ধু। তোমার বন্ধু যখন একটা মানুষ তোমার বন্ধু থাকবে, দেখবা সে কোনো একটা সময় কোনো একটা কারণে তোমার সাথে কি করতে পারে, বিরোধিতা করতে পারে, তোমার শত্রুমি করতে পারে, তাই না? কিন্তু বই তোমার সাথে কখনোই শত্রুমি করবে না, সে খালি তোমাকে ভালো জিনিস দেখাই দিতে হবে। মাসির আছে না, মাসির 36,000 চোখ আছে, 36,000। মাসি দেখবা তোমার, তুমি পিছন থেকে আক্রমণ করবো, চোখ ঘুরানো ছাড়াইও দেখে ফেলবো, সাই করে উড়ে চলে যাবে, তাই না? আর আমাদের 2টা চোখ, কিন্তু আমরাও ও 36,000 চোখ না, আমরা আমাদের চোখ 72,000 চোখ করতে পারি। সেটা কিভাবে? সেটা বই পড়ে। যদি আমরা বই পড়া থাকে তাহলে আমাদের এই মাসির চেয়েও আমাদের চোখ বেশি হবে, 72,000 চোখ আমরা করতে পারবো। ব্রাটন রাসেলকে চিনো? একজন লেখক, কবি, ব্রিটিশ, তাই না? সে বলছে যে আমাদের চোখ, যদি আমরা পড়ালেখা করি, আমাদের চোখ বা উপলব্ধি, আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। তো এই যে আমি যে কথাগুলো তোমাদেরকে বলি, তোমাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসে না, কারণ কি? বুঝতেছো না বুঝতেছো, একটা প্রতিক্রিয়া তো আসবে, তাই না? সে প্রতিক্রিয়া নেই, কোনো রিফ্লেকশন নাই তোমাদের মাঝ থেকে, কোনো রিফ্লেকশন নাই যে স্যার বুঝতেছি না, ব্যাপারটা আবার বুঝাও, কোনো প্রতিক্রিয়া থাকে না। কারণ কি? এখানে আসে তোমরা কি স্ট্যাচু হতে আসছো? কলেজ স্ট্যাচু কোনো জায়গা, এখানে আসে মূর্তি হয়ে থাকবা? তোমরা কি জড় পদার্থ? হ্যাঁ, জড় পদার্থ। তোমাদের মধ্যে প্রাণ আছে, তোমরা নড়াচড়া করো, কথা বলো, অনুভূতি আছে, আঘাত করলে ব্যথা পাও, তাই না? তাহলে অনুভূতি থাকার কথা। তাহলে আমি যেগুলো বলতেছি এগুলো তোমাদের ভিতরে প্রতিক্রিয়া করা দরকার, তাই না? যে কি বলতেছি না বুঝলেও তো বলতে হবে, স্যার আমি বুঝতেছি না, আপনি কথা যেগুলো বলতেছেন আমি এগুলো বুঝতেছি না। বুঝতে যে সবাই পারবে এর তো কোনোই মানে নেই। যদি সবই বুঝতে পারতো তাহলে তো তোমরা ওখানে বসে থাকতো না, এখানে চলে আসতা, তাই না? আমি কি সবখানে বসে, আমিও এক জায়গাটা ওইখানে যা বসতে হবে, তাই না? আমার সে যারা বেশি জান তাদের ওখানে আমার বসতে হবে। তাহলে কি করছে রবীন্দ্রনাথ, কি বলছিল? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, তাই না? বিশ্বজোড়া যেইখানে তুমি দেখবা, যদি ভালো মতন অবলোকন করো, ওখানে তুমি একটা শিক্ষা পাবা। যদি তুমি কিছু শিখার অভিপ্রায়ে ওদিকে অবলোকন করো, শিখার অভিপ্রায়, তাই না? রবিন, নিয়মিত ক্লাস আসবা? সত্যি তো না? 2 দিন পরে আবার আসবা? আসা নিয়মিত, তোমরা তো নিয়মিত না। নিয়মিত কলেজে আসা লাগবে। কলেজ থেকে এরকম না যে কলেজে আসছো খুলি পড়ালেখার জন্য আসছো, এখানে আসছে কলেজের পরিবেশটা, এনভায়রনমেন্টটা তোমার মধ্যে অ্যাবজর্ব করতে হবে। এখানে কি হচ্ছে, ধরো টিচাররা যে লেকচার দিচ্ছে না, পুরো লেকচারে তুমি হয়তো বা কোনো পয়েন্ট খুঁজে পাবা না, কিন্তু এমন একটা পয়েন্ট খুঁজে পাবা যেই পয়েন্টটা তোমার জীবনকে আলোকিত করে দেবে। এমন একটা পয়েন্ট টিচারের মধ্যে খুঁজে পাবা যে পয়েন্টটা তোমার জীবনটাকে আলোকিত করে দিতে হবে। এই পয়েন্টের জন্য তোমাকে কি করতে হবে? ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, তাই না? টিচারদের কথা মনোযোগ সহকারে শোনা লাগবে। তুমি যখন এখানে আসবা, কলেজে আসবা, তখন কি হবে? তোমার মনে হবে বই তোমাকে কতটুকু জ্ঞান দিবে? বই তোমাকে শুধু পড়ালেখার মধ্যে দিবে, কিন্তু প্রকৃত যে পথ, যাকে বলে পাথ ফাইন্ডার বা নির্দেশক, তাই না? নির্দেশক কার? আমরা শিক্ষক তোমাকে কি করবে? পথ নির্দেশনা করবে, এদিকে যাও, এদিকে যাওয়া ভালো। আর প্রত্যেকটা শিক্ষকই চায় তার শিষ্য বা শিক্ষার্থী তার সে ভালো কিছু বুঝুক, ভালো কিছু করুক, তাই না? এই একটা জায়গায়, পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই, যখন তার নিচের শিক্ষার্থী তোমরা তো নিচেই, আমার উপর নিচে না, তাকে যখন টপকায় যায়, শিক্ষককে টপকায় যায়, শিক্ষকের উপরে চলে যায় জ্ঞান গরিমায়, তখন একমাত্র জায়গায় শিক্ষক খুশি হয় যে ইজ মাই স্টুডেন্ট, নাকি সে আমার স্টুডেন্ট, সে আমাকে টপকায় গেছে, এটা আমার একটা গর্ব। অন্য কোথায় এরকম গর্ব পাবো না। তোমার বন্ধু তোমাকে টপকায় যাক, তোমার খারাপ লাগবে। এমনকি তোমার ভাইকে তুমি টপকায় যদি উপরে যাও, তোমার ভাইয়েরও খারাপ লাগবে। তোমার বোনকে তুমি টপকায় যাও, তোমার বোনেরও খারাপ লাগবে, হ্যাঁ আমার উপরে চলে গেলো, এরকম একটু, তাই না? কিন্তু এই জায়গাটায় শুধু শিক্ষককে তুমি যদি কোনো শিক্ষার্থী টপকায় উপরে যায়, শিক্ষক খুশি হয়, কারণ সে আমার শিক্ষার্থী, তাই না? সে আমাকে টপকাইছে, কারণ আমি তাকে এমন পথ দেখাইতে পারছি, সে আমাকে টপকাইতে পারছে, তাই না? সে কি করে? তার ক্রেডিটটা তার মধ্যে নিয়ে আসে যে এটা আমি করতে পারছি বা করাইতে পারছি, তাই না? এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল। তা আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এরকমই, যে তোমরা জ্ঞান গরিমায় আমাদেরকে টপকায় উপরে যাও।
আর এজন্যই তোমাদের কিন্তু এত কথা বলা। আর তোমাদের হচ্ছে কি যে যদি ইসলাম ধর্মে বলো যে কিছু কিছু মানুষকে নাকি সিল দিয়ে কঠোর কান নাক বন্ধ করে দেওয়া হয়েছে, তাই না? সে কোনো কথা শুনে না, কোনো কথা বুঝে না, চোখে পর্দা লাগাই দিছে, অন্তরে মোহর লাগাইছে, যাকে বলে নাকি কহর না মোহর, যাই হোক একটা এই হচ্ছে মানে আটকাই দিছে, আবদ্ধ করছে। তোমাদেরও তো অবস্থা হয়েছে সেরকম। এত কথা বলতেছি, তোমাদের কোনো রিফ্লেকশন নেই। মনে হচ্ছে তোমরা এক একটা কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ কটেজ, আলো যাচ্ছে, আলো যে হারায় যাচ্ছে। কৃষ্ণ কটেজ চিনো? পৃথিবীর মধ্যে সবচেয়ে রহস্যজনক হচ্ছে কৃষ্ণ কটেজ বা কৃষ্ণ গহ্বর। এই পৃথিবীতে হলো আছে কতগুলো গ্রহ মারা যাওয়ার পরে এই কৃষ্ণ গহ্বরে পরিণত হয়। সেখানে আলো দিবা, আলো আর রিফ্লেক্ট করে না, আলো হারায় যায়। আলোর ধর্ম কি? আমরা এই যে ফ্যানটা দেখতে পাচ্ছি, এখান থেকে কি জন্য দেখতে পাচ্ছি? এই যে এই ফ্যান যেই ফ্যানই বলো, কিভাবে দেখতে পাচ্ছি? বা এই টেবিলটা দেখতে পাচ্ছি, কিভাবে দেখতে পাচ্ছি? হ্যাঁ, ওইখান থেকে আলো রিফ্লেক্ট করে আমাদের চোখে লাগতেছে, এই জন্য দেখতে পাচ্ছি, তাই না? আলো যদি রিফ্লেক্ট করে আমাদের চোখে না লাগতো তাহলে কিন্তু আমরা এগুলো দেখতে পারতাম না। আগে বিজ্ঞানীরা মনে করতো কি চোখ থেকে আমাদের আলো যায়, কিন্তু না, বস্তু থেকে আলো রিফ্লেক্ট করে আমাদের চোখে, তারপরে আমরা বস্তুর আকারটা আমাদের মাথায় ধারণ করি আর এটা দেখতে পারি যে এরকম। কিন্তু কৃষ্ণ গহ্বর এরকম হচ্ছে, ওখান থেকে কোনো আলো রিফ্লেক্ট করে না, কোনো আলো প্রতিফলিত হয় না, যে আলো দেবা সেখানে হারায় যাবে। তোমরা হচ্ছে এরকম, এত কথা বলতেছি তোমাদের মধ্যে হারায় যাচ্ছে। কোথায় যে হারাচ্ছে আল্লাহ জানে, কোথায় হারাচ্ছে মাহফুজ? কই হারাচ্ছে? আমি তো যাচ্ছিলাম হারাবে না, তোমাদের কাছ থেকে কিছু প্রতিফলিত হবে, স্ফুরণ হবে, হওয়ার কথা। আমি রবিনকে ধরলাম, রবিন আজকে আসছে। তোমার নাম কি বললাম? হ্যাঁ, শাহিনুর। শাহিনুর আজকে আসছে, কিন্তু তোমরা 2-3 জন কিন্তু কন্টিনিউ ছিল, তাই না? তো তোমাদের মধ্যে থেকে কোনো রিফ্লেকশন নাই। আমি যে কথাগুলো বলছি, যে কথাগুলো তোমাদের গত 2 সপ্তাহ ধরে বলতেছি, আমি তো টেক্সট বই থেকে কোনো কথা বলতেছি না, আমি বাইরের থেকেই বলছি। কারণ তোমাদেরকে একটা সিস্টেমের মধ্যে আনা লাগবে। তোমরা যেই, আমি কেন তোমাদের নিয়ে এত শঙ্কিত, তোমরা যে সিস্টেমের মধ্যে দিয়ে আসছো না, সেই সিস্টেমটা আমার কোনো দিক দিয়ে আমার পছন্দের সিস্টেম না। তোমরা যে পড়ালেখার সিস্টেম থেকে আসছো না, আমি এটা কোনো দিক দিয়েই মানে ফেভার করি না। কারণ তোমাদেরকে এমনভাবে প্রডিউসিং করছে যে তোমরা নিজেদেরকে হারায় ফেলাইছো। এখানে এসে তোমার কিন্তু খুঁজে পাওয়া লাগবে। আর এখন যদি তুমি নিজেকে না খুঁজে পাও, আমার মনে হয় জীবন আর কখনো খুঁজে পাবা না। তুমি কৃষ্ণ গহ্বরের মতন হারায় যাবা, তোমার কাছ থেকে তুমি হারায় যাবা, কোনো দিনও খুঁজে পাবা না নিজেকে, কোনো দিনও খুঁজে পাবা না। তুমি একসময় উপলব্ধি করবা আমি কে, হু আই অ্যাম, আমি কে। এই যে তোমাদের মধ্যে যে হারায় যাচ্ছে কথাগুলো, হারায় গেলে তো হবে না। হবে? হয় না কেন? রিফ্লেক্ট হয় না কেন? এই যে কালকে থেকে বললাম, বই কে পড়ছো? পড়ছো? হ্যাঁ, বই পড়ছো? কি পড়ছো? আমার কথা বই না, যে কোনো কিছু পড়ছো তো? কি কি পড়বা? তোমরা কি করছো? এটা তো ভালো। আমি প্রথমেই বলছিলাম প্রত্যেকটা কাজের জন্য একটা আগে প্রথম করা লাগবে পরিকল্পনা, নাকি? পরিকল্পনা যখন আমি করব, যে কোনো কাজের সে অর্ধেক হয়ে যাবে। এজন্য আগে আমার পরিকল্পনাটা করা লাগবে যে আমি কি কি পড়ব, তাই না? তারপরে এই পড়ার জন্য আমি কতটুকু সময় দিব এবং আমি কখন করব, এই পরিকল্পনাগুলো করা লাগবে। তোমরা কেউ পরিকল্পনা করছো? তুমি করছো, আর কেউ করনি। তাহলে আমার এই কথাগুলো সারমর্ম গেল কোথায় তোমাদের? আমার কথাগুলো হারাইলো কোথায়? আমি যে কষ্ট করেই তো কথাগুলো বলি, তাই না? এইগুলো কথার কষ্টের একটা তো ফলাফল আসার দরকার। কই, তোমাদের মধ্যে কোনো ফলাফল আসতেছে না। আমি তো বলতেছি না তোমাদের টেক্সট বই পড়ে শেষ করতে হবে, তোমাদেরকে A+ পাওয়া লাগবে, এরকম আমার কোনো নাই, অভিপ্রায় নাই যে তোমাদের A+ পাওয়া লাগবে। আমার অভিপ্রায় হচ্ছে কি, তোমরা একটা ভালো মানুষ হও, একজন ভালো মানুষ হও, তাই না? এই ভালো মানুষরা কি অলস সময় কাটায়? ভালো মানুষ অলস সময় কাটায় খুব কম। তোমরা এই যে এখন মোবাইল অনেকে ইউজ করো না,
মোবাইলে দেখবা, গুগলে যা দেখবা, যখন ওই যে তুমি বিখ্যাত লোকের দিবা জীবনী দেখবা, দেখবা অনেকগুলো আছে, তারা কিন্তু শুধু শুধুতে বিখ্যাত হয়ে যায় নাই, ফেমাস হয় নাই, তাদের অনেক স্ট্রাগল গেছে, তাই না? অনেক ঝড় ঝাপটা গেছে, লাইফটায় শুধু শুধু তারা খ্যাতি পায় নাই, খ্যাতি অর্জন করার জন্য তাদের কষ্ট করতে হয়েছে। একটা কথায় আছে না, ফাঁকি দিয়ে কখনো খ্যাতি অর্জন করা যায় না। ফাঁকি দিয়ে তুমি কখনো খ্যাতি অর্জন করতে পারবা না। তোমাকে খ্যাতি অর্জন করতে হলে পরিশ্রম করা লাগবে। আর আইনস্টাইন কি বলছে মাহফুজ, ভুলে গেছো? সফলতার জন্য পরিশ্রম হচ্ছে 99% হচ্ছে পরিশ্রমের দরকার, বাকি 1% প্রতিভা, তাই না? এটা কে বলছে? আইনস্টাইন, তাই না? আবার দেখো নিউটন আছে, নিউটন আবিষ্কার করছে গতিবিদ্যা, তাই না? সে বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তার থার্ড ল। এই যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যেই ক্রিয়া সামনে যাবে সেই ক্রিয়া পিছনের দিকেও ধাক্কা মারবে, তাই না? তাহলে একটা হচ্ছে কি, এই যে আমি তোমাদেরকে এখানে পড়াইতে আসতেছি, আমার একটা ক্রিয়া ঘটাচ্ছে, কিন্তু তোমাদের তো প্রতিক্রিয়া হচ্ছে না। প্রতিক্রিয়া হচ্ছে না কেন? শুনো, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে মুখ বন্ধ করে খালি বুঝার ভান ধরে থাকলে কিন্তু হবে না। তারপরে শুই না, তুমি যদি না মানো, সে না মানলেও কিন্তু তোমার হবে না। না, শোনার মধ্যে কোনো মহত্ব নাই, শোনার মধ্যে কোনো মহত্ব নাই। তুমি বুঝলা কিন্তু সেই অনুযায়ী কাজ করলো না, কোনো মহত্ব নাই। তোমাকে বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী কি করা লাগবে, কাজ করা লাগবে, তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। আর শুনলা, কলেজে আসলা শুনলা চলে গেলা, কলেজে আসলা শুনলা চলে গেলা, কলেজে আসলা শুনলা চলে গেলা, তাহলে কি হইল? কোনো উন্নতি হইল? উন্নতি হইল না, কিছুই হইল না, তুমি তোমার জায়গায় স্টে থেকে গেলা। এখান থেকে পরিবর্তন দরকার। আমি তোমাদেরকে প্রথমেই বলছি পরিবর্তন দরকার, আর পরিবর্তনটা অবশ্যই শুভ দিকে হোক, মঙ্গল দিকে হোক, তাই না? পরিবর্তনটা ভালোর দিকে হোক। আমি চাই তোমাদের পরিবর্তন ভালোর দিকে হোক। পড়ো, কোরআন শরীফের প্রথম আয়াত কি ছিল? ইকরা, পড়ো তোমার রবের নামে, তাই না? তাহলে ইকরা কেন বলছে? তা প্রথমেই গুরুত্বপূর্ণ দিছে, জ্ঞান অর্জন করো। ইউ হ্যাভ টু অ্যাচিভ নলেজ। তোমাকে জ্ঞান অর্জন করতে হবে মানুষ হিসাবে, তাই না? অ্যাজ এ ম্যান, অ্যাজ এ পিপুল, তোমাকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আবার একটা কথা আছে, হয়তো এটা হাদিসে আছে, কিন্তু এখন বলা হচ্ছে সেটা হাদিসে নাই। যদি জ্ঞান অর্জন করার জন্য তোমাকে সুদূর চীনে যাওয়া লাগে, সুদূর চীনে যাও, কিন্তু এটা হাদিস না, এটা একটা প্রবাদ, তাই না? সুদূর চীনে যাও মানে কি করতেছে? বলতেছে যে যদি তোমার জ্ঞান অর্জন করার জন্য কষ্ট প্রয়োজন হয়, কষ্টটা করো, কিন্তু জ্ঞান অর্জন করো। তোমাকে মরতে, এই পৃথিবীতে বেঁচে থাকবে কে? কেউ বেঁচে থাকবে? কেউ বেঁচে থাকবে, সবাই মারা যাবে। রবীন্দ্রনাথের মৃত্যু কত সালে হয়েছে? আঠারোশো 46। কই পেলা? জন্ম কবে? হইল। নজরুলের জন্ম কবে? জসিমউদ্দিনের? যাই হোক, আমরা নজরুলকে নিয়ে বলি। নজরুলের জন্ম হচ্ছে তোমার 1899 সালে। 1899 সালে। আর এটা কত বছর চলতেছে? 2024। তার মানে 1899 সালে জন্ম করে 1999 100 বছর হয়েছে, তাই না? আর 1999 হলে এখন হচ্ছে 25 বছর, মানে 125 বছর হয়ে গেছে তার জন্মের। আর মৃত্যু হয়েছে 1976 সালে, তাই না? 1976। তাহলে এই যে এত বছর সে মারার পরেও আমরা তার কথা এখানে বলতেছি, তাই না? এত বছর মরে যাওয়ার পরে আমরা এসে তার কথা বলতেছি। নজরুলকে, রবীন্দ্রনাথকে, জসিমউদ্দিনকে, আইনস্টাইনকে, নিউটনকে, তাই না? কেন বলতেছি? তারা কি মারা গেছে? হ্যাঁ, তারা মারা গেছে মাহফুজ? তারা মারা গেছে? তারা মরে নাই।
তারা বেঁচে আছে। তাহলে কে বলে বেঁচে থাকা যায় না জীবন? তোমার কৃতি তোমাকে বেঁচে রাখবে, তোমাকে বাঁচিয়ে রাখবে কে? তোমার কর্ম। তুমি যদি ভালো কর্ম করো তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকবা, তুমি না থাকতে পারো তোমার কর্ম বেঁচে থাকবে দিনের পর দিন, যুগের পর যুগ, তাই না? এদিকে দেখো হিটলারও বেঁচে আছে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারও এখনো বেঁচে আছে। কি হিসাবে বেঁচে আছে হিটলার? খলনায়ক। হিটলারকে চিনো? কে? ইহুদিদের মারছে এটা তার পরিচয় না, সে হচ্ছে জার্মানির প্রেসিডেন্ট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগানোর জন্য সব মহানায়ক, তাকে বলা হয় খলনায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে হেরে গিয়েছিল, তাই না? সেই হিটলারের কথাও মানুষ মনে রাখবে, কিন্তু খলনায়ক হিসাবে। তোমরা কেউ চাবা না যে আমরা খলনায়ক হিসেবে, এই যে তোমাদের বেঁচে থাকার যে প্রয়াস, এটা দেখি না তোমাদের মধ্যে যে আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে 100 বছর 500 বছর বেঁচে থাকতে হবে, এটা তোমার মধ্যে প্রয়াস পাই না। আমি যতটুকু জানি যে তোমাদের মুসলিম ধর্মের যেই নবী পয়গম্বর আসছে তাদের মধ্যে সবচেয়ে যে কম বয়সের মৃত্যু হবে সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, না? বাকিরা দীর্ঘদিন বাঁচছে। তো এই যে 60 বছর বা 70 বছর বা 80 বছর, গড়ে 60 বছর মনে করো, আমাদের হায়াত হচ্ছে গড়ে 60 বছর, তাই না? তো এই 60 বছর আর একজন বাচ্চা 1000 বছর, অনেক ফার ডিফারেন্স, তাই না? কিন্তু ওই 1000 বছরে ওরা যতটুকু জ্ঞান অর্জন করতে পারেনি, আমরা এই 60 বছরে তার চেয়ে 100 গুণ জ্ঞান অর্জন করতে পারি। তারা কি এখানে বসে আমেরিকার সাথে কথা বলতে পারছে কখনো? তারা এখানে কি হচ্ছে, এখান থেকে ওই শ্রীরাজ্যরে কি হচ্ছে সেটাই জানে না, জানতো না, তাই না? তাহলে আমরা কত ফাস্ট, কত ফিউরিয়াস, আমাদের কত দ্রুত আছে, তাই না? আমাদের ইফিসিয়েন্সি কত ফাস্ট, আমরা দ্রুত কাজ করতে পারছি। তা আমরা জ্ঞান অর্জন করতে পারবো দ্রুত। কোন দেশে কোন লেখক কি লেখছে আমরা এখনই খুঁজে পাবো, কিন্তু তারা এটা পারে নাই। তাহলে তাদের 1000 বছর আর আমাদের 60 বছর, আমরা হচ্ছে 60,000 বছর বাঁচতেছি তাদের তুলনায়। যদি আমরা আমাদের সুবিধার কথা চিন্তা করি, যদি আমাদের সুবিধার কথা চিন্তা করি, তারা হচ্ছে 1000 বছর, আমরা বলতেছি 60,000 বছর। এই সময়টা দেখো, আমরা আবার আইনস্টাইনের প্রসঙ্গটা নিয়ে আসি। আইনস্টাইন কি বেশ করেছিল? দ্য টাইম অফ রিলেটিভিটি, বা সময়ের আপেক্ষিকতা, তাই না? সময়ের আপেক্ষিকতা এরকম একটা ব্যাপার, ধরো আমাদের এই পৃথিবীতে একদিন যেমন আছে না, একদিন চাঁদে যায় দেখবা এটা 1 বছরের সমান, বা চাঁদের একদিন আমাদের 1 বছরের সমান, মানে তাদের সময় এত ছোট আছে, তাই না? তো তারা 1000 বছর বাঁচছে আর আমরা 60 বছর, কিন্তু তাদেরকে যদি আমরা কম্বাইন করি, যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কি আসবে? যে আমরাই দীর্ঘদিন বাঁচছি, তাই না? আমাদের সুবিধাটা বেশি পাইছি আমরা। তাহলে আমরা এই সুবিধা পাওয়া সত্ত্বেও আমরা কেন কাজ করতে পারতেছি না? এবার দেখো, তোমাদের এই যে 24 ঘন্টা, পৃথিবীর সময় একদিন কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা না? এখন যা দেখবা, তোমাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করতেছে, A+ পাইছে, তাদের জন্য কি দিন 25 ঘন্টা বা 26 ঘন্টা বা 30 ঘন্টা? তাদের জন্য কি দিনটা 24 ঘন্টায়, তাই না? তুমি যতটুকু কাজ করার সময় পাচ্ছ, সেও ততটুকু কাজ করার সময় পাচ্ছে। তুমি যতটুকু সময় পাচ্ছ পড়ার জন্য, সেও ততটুকু সময় পাচ্ছ, তাই না? তাহলে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে আর তোমরা কিভাবে পিছিয়ে যাচ্ছ? কারণ কি আয়শা? বুঝি নাই। খামখেয়ালি। খামখেয়ালি কারণ কি? তোমরা সময়ের মূল্য দিচ্ছ না, তাই না? দ্য ভ্যালু অফ টাইম, অনেকবার পড়ে আসছো রচনা, দ্য ভ্যালু অফ টাইম, বা সময়ের মূল্য, তাই না? কিন্তু পড়েই শুধু আসছো, সেই অনুযায়ী কাজ করা লাগবে, সেটা করো। সেও কিন্তু এই 24 ঘন্টার মধ্যে সময় দেয়, কিন্তু সে দেখবা ঘুম থেকে উঠে ভোর 5টায় বা তারও আগে, তাই না? সে জানে আমার দিনের কাজগুলো সকাল দিন হইতে হইতে আমার জন্য সব কাজগুলো শেষ করে ফেলতে পারি, আর দিনটা আমি শুরু করবো নতুন ভাবে, তাই না? আবার নতুন কাজ আসবে, আমি আবার শেষ করে ফেলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিনের কাজ প্রতিদিন তোমাকে শেষ করতে হবে। কোনো কাজই বার্ডেন হিসাবে রাখা যাবে না, ফেলে রেখা যাবে না। যারা এই বার্ডেন রাখে তাদের আস্তে আস্তে ঋণ বাড়তেই থাকে, ঋণ বাড়তেই থাকে। এই যা তোমরা এখন আছো না, তোমরা প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত,
প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত। তোমরা এতটা ঋণী, তোমরা ধারণা করতে পারবে না তোমরা কতটা ঋণী। ঋণগুলো কখন করে আসছো? এই যে নজরুলের জন্মদিন সম্পর্কে তোমাদের জানা নাই, রবীন্দ্রনাথের জানা নাই, তার মানে তোমরা ঋণী, প্রচুর পরিমাণে ঋণ করে আসছো। পড়ালেখা করো নাই, পড়ালেখার ঋণগুলো তোমাদের মাথার মধ্যে এখন আছে। এই ঋণগুলো শোধ করবা কবে? এই ঋণগুলো শোধাবা কবে? আয়শা, শোধ করতে হবে না ঋণ, নাকি ঋণ নিয়েই মারা যাবা? শোধ করতে হবে। ঋণ রেখে কেউ মারা যাওয়ার উচিত না। যতটুকু পারো ততটুকু শোধ করতে হবে। আর এই শোধের দায়িত্ব কে? তোমার এই ঋণটা কিন্তু তোমার মা বাবাও শোধ করতে পারবে না। এই ঋণটা শুধু তোমাকেই শোধ করতে হবে। অন্য কেউ এই ঋণ শোধ করতে পারবে? এই ঋণ তোমাকেই শোধ করতে হবে। আমার জানার ঋণ, আমার অজানার ঋণটা আমার জানতে হবে, এই জানার ঋণটা আমাকেই শোধ করতে হবে। আর এজন্য তোমরা যে সময়গুলো নষ্ট করে আসছো, কেউ যদি এখন সেই সময়গুলো রিকভারি করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। আর আমার মনে হয় যে তোমরা সবাই শারীরিকভাবে সুস্থ। কেউ অসুস্থ আছো? হ্যাঁ, কেউ অসুস্থ আছো? শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবেও সুস্থ, তাই না? মানসিক কারো প্রবলেম আছে? প্রবলেম নাই। তাহলে শারীরিক মানসিক দুইটাই সুস্থতা সত্ত্বে আমরা তাহলে কি হলো? আমরা পরিশ্রম করার মতন ক্যাপাবিলিটি আছে, আমরা পরিশ্রম করতে পারবো, তাই না? তাহলে এই ক্যাপাবিলিটি থাকলে তাহলে তুমি সুস্থ সমর্থ একজন ব্যক্তি হয়ে থাকলে তুমি কেন ঋণী থাকবা? আমার প্রশ্ন, সুস্থ সমর্থ একজন ব্যক্তি হলে তুমি কেন ঋণের দায় নিয়ে আছো মাথায়? কেন আছো? ঋণের দায় মাথায় নিয়ে আছো কেন? মারিয়া, ঋণের দায় মাথায় নিয়ে আসো কেন? বলো, এই ঋণ কেন, এই ঋণী হয়ে আসো কেন? বলতে তো হবে কিছু, না বললে কিন্তু ডায়াসে নিয়ে আসবো, এখানে তোমাকে বক্তব্য দেওয়া হবো। সময়ের দাম দাওনি। হ্যাঁ, সময়ের দাম দেওনি, কিন্তু এখন তো সময়ের দাম দিতে হবে। হয়তো বা তুমি আগে বুঝো নাই সময় যে এত মূল্যবান, এটা আমরা বুঝি নাই, তাই না? বসো, কিন্তু এখন তো আমরা বুঝতেছি সময় কত মূল্যবান। সময় ধীরে চলে যায়, কিন্তু যখন যায় সে আর ফিরে আসে না। এক সময় দেখো তুমি প্রচুর সময় পেরিয়ে চলে আসছো, কিন্তু সময় তোমাকে আর সময় দিবে না। এটা উপযুক্ত সময় তোমাকে পরিবর্তন করার, এটা উপযুক্ত সময় তোমাকে ভালোর দিকে আনার, এটা উপযুক্ত সময় তোমার ফ্যামিলি, তোমার মা বাবার ঋণ শোধ করার। এখন তোমরা বলো, স্যার আমি তো নিজে ঋণী, আমার মা বাবার ঋণ শোধ করবো কখন? তোমাদের ঋণ শোধ করার এখন উপযুক্ত সময়। এখন এই যে বসে থাকলে চুপ করে শুনলে হবে না, কথা কাজ করতে হবে, কথা অনুযায়ী কাজ করতে হবে। সবাই যে পড়ার সাথে সাথে পেরে যাবে এরকম কিন্তু তাহলে কইছিলাম সময় তারপরে ব্যবহার হচ্ছে কি, যেটা বলতেছিলাম, সবাই যে পড়ালেখা করলেই পেরে যাবে এরকম না, সবার মাথা এক না, তাই না? এখন পরিশ্রম করার ক্যাপাবিলিটি সবার কিন্তু আছে, তাই না? এই জন্য কেউ যদি কম বুঝে তাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, কেউ যদি একটু বেশি বুঝে তার একটু কম পরিশ্রম করা লাগবে, তাই না? এখন তুমি যে বেশি বুঝতেছে তাকে যদি ছাড়া দাও যে ও বেশি বুঝে, ও ভালো পারুক, আমার দরকার নেই, তাই না? তাহলে কি হইল? তাহলে হেরে যেতে হবে, তাই না? আর একজন সৈনিকের সবচেয়ে বড় অপমান হচ্ছে যুদ্ধে নামার আগে পরাস্ত স্বীকার করা, তাই না? পরাজয় স্বীকার করা একজন সৈনিকের সবচেয়ে বড় অপমানের দিক হচ্ছে যুদ্ধে নামার আগেই পরাজয় স্বীকার করা। যুদ্ধে নামো, তারপরে দেখা যাবে। দূর থেকে তোমাকে সবাই বাঘ ভাল্লুক মনে হবে, কাছে যা দেখবো সব ইন্দুরের বাচ্চা। এই জন্য যখন পড়বা, দেখো আমি খাতা কাটতেছিলাম কয়েকদিন আগে, অনেকগুলো খাতা, ভাবছিলাম কিরে কষ্ট তো লাগতেছে। যখন কাটা শুরু করলাম একটা একটা করে, একটা খাতা কিন্তু শেষ হওয়া শুরু করলো, তাই না? এক সময় দেখলাম আর 2টা খাতা আছে কাটার জন্য, 2টা খাতা কাটলাম, আমার কাজ শেষ। তার মানে যখন তুমি কাজ শুরু করবা অনেকগুলো মনে হবে, যখন শুরু করবা একটা শেষ হবে, দেখবা ওখানে কমতে আসবে, আস্তে আস্তে কমতে আসে, এক সময় দেখা যাবে তলানিতে চলে আসছে, তোমার কাজ ফিনিশড, তাই না? আর যদি তুমি নাই করো তাহলে তো জমতেই থাকবে, পাহাড় সমান হয়ে যাবে এক সময়।
তাহলে আশা কি করতে হবে? পড়ালেখা করতে হবে, তাই না? হ্যাঁ, সিরিয়াসলি দিতে হবে একেবারে। তোমাদেরকে পরিশ্রম করতে হবে, কি নিরবচ্ছিন্ন পরিশ্রম, যে পরিশ্রম করে হতাশা হইলাম, হ্যাঁ পারতেছি না, আমি একটা পড়া দিচ্ছি এটা স্যার পারতেছি না, রাখো পরে বললাম, এরকম করলে হবে না। পারবো না কেন? কেন পারবো না এটা আনতে হবে। কেন পারবো না, যখনই এটা আনবা কেন পারবো না, তখনই দেখবা তোমার মধ্যে একটা জিদ কাজ করবে, আমি পারবো না কেন। मैं नहीं तो कौन रे, একটা হিন্দি গান আছে না, র‍্যাপ গান, मैं नहीं तो कौन रे, তা আমি না তো কে, আমি পারবো না তো কে পারবে? সলিমুল্লাহ পারবে, কলিমুল্লাহ পারবে, আমিই পারবো, তাই না? আমাকেই পারতে হবে। আর এটা শুধু তোমার এই জিদের জন্য, এই জিদটাই তোমরা আনতে পারতেছো না কেন? ভয় পাচ্ছ মনে হয়, তাই না? এই জিদটাই আনতে পারতেছো না, আমি পারবো না কেন। যা দেখো তোমরা এই অন্য অন্য কলেজের দিকে যা দেখো, যখন শহর কেন্দ্রিক কলেজগুলো দেখো, তারা অলরেডি পড়ালেখা অর্ধেক শেষ করে ফেলছে অলরেডি। এবং যারা ওই কলেজগুলো ভর্তি হয়, তারা ভর্তি হওয়ার আগেই তাদের বই পড়া শেষ হয়ে থাকে, একবার রিভাইজ দেওয়া শেষ হয়ে গেছে। তাহলে তারা সময় নষ্ট করে না, আর আমরা সময় নষ্ট করি। ঠিক আছে, আমাদের সময় ঠিক আছে নষ্ট করলাম, কিন্তু মিনিমাম যে পড়াটা সেটা তো আমাদের পড়তে হবে। আমরা যদি মিনিমাম পড়াটাও আমরা না করে থাকি, তাহলে কি হবে? পড়ালেখা করে এই যে তোমার মা বাবা এই যে কলেজে পাঠাইছে, কম কষ্ট করে পাঠাইছে, তারা প্রতিনিয়ত যা দেখো তোমাদের জন্যই কষ্ট করতেছে, প্রতিনিয়ত। তাদের একটা শখের জিনিস, সে শখ পূরণ করতেছে না তোমাদের জন্য, যে আমি যদি এটা করি তাহলে আমার সন্তান কি করবে, তাই না? তাদের দিকে তাকায়ও তো তোমাদের বলতে হয় যে আমার পারা লাগবে, পড়তে হবে, আমাকে নিয়মিত পড়তে হবে, আমাকে ভালো কিছু করতে হবে, তাই না? তাহলে তোমরা কথা দিতে ভয় পাও কেন জানি, যে আমি মনে হয় পারবো না। এটা তোমাদের মধ্যে ভয় কাজ করে যে আমি মনে পড়াটা পারবো না। ইংরেজি এত কঠিন, আমি কিভাবে পারবো? আমি তো কোনোদিনও ইংরেজিতে ভালো মতন কি করি নাই। আর তোমাদের সাবজেক্ট কটা জানো? কয়টা? 13টা। তার মানে আইটিসি একটা, আইসিটি একটা, আর বাকিগুলো দুইটা নাকি? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। যেমন বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তারপর তোমার আছে কি ইসলামী ইতিহাস ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তারপর আছে কি পৌরনীতি নাকি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, কৃষি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এর সব 12টা, আর তুই একটা 13টা নাকি? এই যে 13টা বই, সেদিন আমরা প্রথমে একটা হিসাব করতেছিলাম না, প্রথম দিন একটা হিসাব করলাম যে আমাদের প্রতিদিন ঘন্টায় যেটা হচ্ছে কি দিনে কয়টা 13টার মতন মনে প্রশ্ন করা লাগবে। প্রশ্ন আমাদের দিনে প্রতিদিন, এখন যদি সেই দিন থেকে যদি শুরু করতাম তাহলে আমাদের প্রতিদিন কয়টা পড়া লাগতো? 13টা। বিভিন্ন অধ্যায় থেকে 13টা প্রশ্ন আমাদের সেদিন থেকে পড়া লাগতো। ঠিক আছে, এখন আরো কয়েকদিন, 2 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ যাওয়ার পর অবশ্যই এখানে আবার রিং বাড়ছে, 13টার জায়গায় 14টা হয়েছে, তাই না? তাহলে এই যে যতদিন যাবে ততদিন কিন্তু বাড়তে থাকবে। এই 12টা কি করতে হবে? কমাইতে হবে, সময় দিতে হবে, বইয়ের সাথে সময় দিতে। তোমাদের প্রথম থেকে বলতেছি বইয়ের সাথে সময় দিতে হবে। তোমরা এখনো নাকি বই কিনো না। এই জন্য পড়ালেখার জন্য কি লাগবে? আনন্দ লাগবে, উৎসাহ লাগবে। যে আমি, তোমাদের কি মনে হয় না পড়ালেখা দিয়ে অনেক কিছু করা যায়? তুমি এখন যেটা করতেছো, ধরো এই যে তুমি চাঁদা তুললা, এই চাঁদা তুলা তুমি কতটুকু আগাইতে পারবা? আমরা পড়ছিলাম না মানব কল্যাণ, আবুল ফজলের মানব কল্যাণ পড়ছিলাম, সেখানে বলছে এই যে 2-5 এক মুষ্টি চাল দেয়া বা 5 টাকা দেয়া, এটা কোনো দিক দিয়েই কি মানবতা না, কোনো দিক দিয়েই মানবতা না, বরঞ্চ কি করা? মানুষকে অপমান করা। আর আমরা কিন্তু সেটাই করতেছি। বরঞ্চ তোমার দায়িত্ব ছিল তোমার পড়ালেখা করা। পড়ালেখা করলে কি হইতো? তুমি একজন ভালো মানুষ হইতা, তুমি ভালো কিছু করতে পারতা। বাংলাদেশের মেন সমস্যা কি? এই যে নদীর নাব্যতা নাই, নদীর নাব্যতার জন্য তুমি কাজ করতে পারতা। তুমি গাছ লাগাচ্ছ না, গাছ লাগাইতে পারতা। মেন জায়গায় তো কাজ করতে হবে। তোমার বুকে মানে হৃৎপিণ্ডে যদি ক্যান্সার হয়ে থাকে আর উপরে তুমি বুকে মলম লাগাইলে তোমার হবে? কাজ হবে? কোনো দিনও কাজ হবে না, বারবার মলমই নষ্ট হবে। এই যে এগুলো নষ্ট, এগুলো শুধু মিডিয়ার কতগুলো কার সাথে কতগুলো মানুষ কি করতেছে, যা দেখো দিচ্ছে এতটুকু কথা, কিন্তু ভিডিও ভাইরাল করে দিচ্ছে, একবার এখানে গেছি ওখানে গেছি, হ্যান করছি ত্যান করছি, কিচ্ছু না। যা দেখো 1 লাখ টাকা তুলছে, 80 জন গেছে ওই ভিজিটে। হ্যাঁ, এমনি গেছে গা।
যাইয়া 20,000 টাকা কাউকে পাইছে না পাইছে আল্লাহ জানে, সে ই করছে। এগুলো হচ্ছে শুধু মানুষকে লোক দেখানো, আই ওয়াশ। আর আমরা এই আই ওয়াশের মধ্যেই পড়ে যাচ্ছি, তাই না? মিডিয়ার যুগ, আমরা আই ওয়াশের মধ্যেই পড়ে যাচ্ছি। আমরা কখনো নিচে তলায় দেখি না আসলে কি হচ্ছে না হচ্ছে। তো এই যে পড়ালেখা করলাম, সবকিছু বুঝলাম, কিন্তু ওই অনুযায়ী কাজ করলাম না, তাহলে কি লাভ হলো? কোরআন শরীফ তুমি সারাদিন পড়লা, একবারে পড়তে 20 খতম, 30 খতম, 40 খতম দিয়ে দিলা, কিন্তু কোরআন কি বলতেছে সেটাই তোমার মধ্যে আসলো না। তাহলে এই পড়ার মধ্যে কি আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যদি তোমার এটা তোমার চরিত্রের মধ্যে, তোমার ক্যারেক্টারের মধ্যে ইফেক্ট না করে। তোমার ক্যারেক্টারের মধ্যে ইফেক্ট করতে হবে। কলেজে আসতেছে, যে আমি কথা বলছি, আমার কথাগুলো কি খারাপ ছিল? আমি তোমাদের খারাপের জন্য কথাগুলো বলতেছিলাম? ভালোর জন্য। তবু তোমাদের নিজের ভালোটাই তোমরা নিজে বুঝতেছো না। ওই যে বললাম, কৃষ্ণ গহ্বরের মতন হয়ে গেছো, আলো দিলে আলো হারায় যাচ্ছে তোমাদের। এখন থেকে তুমি নিজের জীবন কিভাবে পরিচালনা করবে একটা ছক করে নেবা, যে আমার পড়ালেখার জীবন এরকম হবে, আমার বন্ধুর সাথে সময় দিতে হবে, সবকিছু করা লাগবে। সবকিছু করার পরেই তো অল স্কোয়ার হওয়া লাগবে, তারপরে তো একজন স্টুডেন্ট হবে, তাই না? সবকিছু করা লাগবে। পড়ালেখা হবে, খেলাধুলা হবে, দুষ্টুমি হবে। দুষ্টুমি কেন করবো না? আমি তো তোমাদেরকে দুষ্টুমি করতে সব সময় তোমাদেরকে বলি, দুষ্টুমি অবশ্যই করবা, কিন্তু অসভ্যপনা করবা না। দুষ্টুমি আর অসভ্যপনার মধ্যে ফার ডিফারেন্স আছে। এগুলো বুঝতে হবে যে কোনটা ক্লাসিফিকেশন করা লাগবে, কোনটা দুষ্টুমি আর কোনটা অসভ্যতা। আর তোমাদের যারা যেখানে যাদের সাথে কন্ট্যাক্ট আছে, যারা এই স্কুলের তো বেশিরভাগ স্টুডেন্ট, তাই না? তাহলে সবার সাথে সবার কন্ট্যাক্ট থাকার কথা মনে হয় আগের থেকে। আর যদি তোমরা এখনকার মতো করো যে তোমাদের কারোর সাথে কারো কন্ট্যাক্ট নাই, কথা বলো না, ভালো মতো চিনো কি চিনো না আল্লাহ জানে, এরকম থাকলে তো হবে না। তোমরা যে একটা পরিবার, একটা পরিবারের না, এই যে এই কলেজ শাখা একটা পরিবার না? তো এই পরিবারের সদস্যের সাথে যদি তোমাদের কন্ট্যাক্ট না থাকে, তাহলে কোন পরিবারের কন্ট্যাক্ট থাকবে তোমাদের? এই যে এই স্কুল থেকে পড়ে আসছো, এই স্কুলদের সাথে তোমাদের সহপাঠীদের সাথে কারো কন্ট্যাক্ট নাই, এটা কেমন কথা? থাকা তো উচিত। এখন যে মিডিয়ার যুগ, তোমাদের একটা গ্রুপ থাকা দরকার, তোমাদের একটা থাকার দরকার, যে কোনো একটা ঘটনা ঘটলো, কোনো একটা সমস্যা হইলো, যে কেউ যে কোনো সময় একটা সমস্যার মধ্যে পড়তেই পারে, তাই না? যে কোনো সময়। ধরো এমন একটা, আমাদের এখানে কিন্তু যে এলাকায় আমরা আছি, এখানে চিকিৎসার খুব অবস্থা খারাপ। চিকিৎসা, একজন অসুস্থ হবে, তাকে চিকিৎসা দেওয়ার মতো কোনো সিস্টেম তার তড়িৎ গতিতে পাওয়া যাবে না। এই যে আশেপাশে যে এইগুলো আছে, ফার্মেসি আছে, এরা তো না, মানে এমন খারাপের খারাপ, তোমাকে সঙ্গে সঙ্গে কি করবে, হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে। তার মানে তোমার অবস্থা খারাপ, তোমার সর্দি হবে, তোমাকে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে। তার মানে কি, তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হলে কি করবে, তুমি ছোট্ট একটা রোগের জন্যই তোমার জীবন ভুগতে হবে বা মারা যেতে পারবে। এই যে ধরো কেউ একজন, তোমার সহপাঠীর কেউ একজন অসুস্থ হইলো, সে সহযোগের জন্য গ্রুপে বলে, দোস্ত তোরা কোথায়, আমি একটা সমস্যার মধ্যে পড়ছি। তোমরা তো সেটা অবগত হইলা নাকি? অবগত হইলে কি করবো, তাকে সাহায্য করতে পারবা, তাই না? এটাই তো মানবতা, তাই না? এরকমই তো হইতে হবে। কিন্তু তোমাদের মধ্যে কারোর সাথে কারো কথাই হয় না কেন? আসো কলেজে, আসো, আমার কথা শোনো, আবার কলেজ চলে যাও, আবার আসো, আবার শোনো, আবার চলে যাও। এই যে স্কুলে তো এভাবেই করে আসতো মনে হয়, এজন্যই তোমাদের কারোর সাথে কারো কন্ট্যাক্ট নাই। এই তোমার নাম কি, কি হয়েছে, সমস্যা? তাহলে ঘুমাওনি রাতে? রাতে ঘুমাওনি? তাহলে ঘুমোচ্ছ যে? যাই হোক, আমাদের ক্লাস মনে হয় শেষ না? মাহফুজ কটা বাজে দেখো তো, রবিন? 14, তার মানে আরো 6 মিনিট আছে। আর ক্লাস কয়টায় আমাদের বলো তো? 9:30-এ। 9:30 মানে 9:30, বারবার বলছি 9:30 মানে 9:30। এমন থাকবে যে আমি আসবো, তোমরা এখানে বসে থাকবে, একটা কলেজ আছে তো, আমি ঢুকবো, তোমরা দ্বারা একটা শুভ সকাল বা সালাম যে যেভাবে দাও, একটা ভালো লাগবে না? একটা ভালো লাগা আছে। এমন দেখা যায় আমি এসে ওয়েট করি, তারপরে তোমরা একটা একটা করে আসো, তাহলে কি হইলো, কেমন হইলো? আমি কলেজের সাথে যখন ঢুকার সাথে দেখবো সবাই দ্বারাই আমাকে সংবর্ধনা জানাচ্ছে, তখন আমার নিজের মধ্যেও ভালো লাগবে, তাই না? এটাই তো হওয়া উচিত।
কিন্তু তোমরা কি করো, আমি আসি, ক্লাস দেখা যায় 10 মিনিট পার হয়ে যায়, তারপরে একজন দুজন আসে, এমনি নাই স্টুডেন্ট, তার মধ্যে আবার যদি 2-1 কম আসো, তাহলে কিভাবে হবে? আর আমি বলবো কালকে যদি তোমাদের হয়, তোমরা করবা, যার যার কন্ট্যাক্ট আছে যাদের সাথে, সবাইকে কলেজে আসার জন্য অনুপ্রাণিত করবা, বা স্যারকে বলবা, স্যার আমরা এইভাবে সবাইকে আসতে বলবা, ঠিক আছে? সবাইকে আসতে বলবা। আর আপাতত হয়তো নিজের ফোন না থাকলেও দেখা যাবে মা বাবার ফোন তোমরা ইউজ করোই, তাই না? এটা যাদের সাথে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট করে কলেজে আসতে বলবা। কালকে তো বন্ধ নাকি? কালকে বন্ধ, শনিবার বন্ধ, রবিবারে ক্লাস, রবিবারে আমার ক্লাস নাই, আমার ক্লাস হলো সোম থেকে বৃহস্পতি, ঠিক আছে? দেখো রবিবারে যদি তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়, তাহলে ক্লাসে হয়তো দেখা যাবে সেকেন্ড ইয়ারও থাকবে, তোমরাও থাকবা, একটা ছোটখাটো একটা প্রোগ্রাম হইলো, প্রোগ্রামের মাধ্যমে ওই রবিবারে ক্লাসটা শুরু হবে। হয়তো রবিবারে ক্লাস হবে না, ও প্রোগ্রামের পরে ছুটি দিয়ে দিবে, তারপরে সোমবার থেকে একবারে ক্লাস শুরু হবে। আর সোমবার থেকে আমি কি করব, টেক্সট পড়াবো। টেক্সটের জন্য তোমরা সবাই বাংলা সাহিত্য পাঠটা নিয়ে আসবা। আর যারা সাহিত্য পাঠ এখনো নিতে পারো না বা কিনতে পারো না, তারা যদি মোবাইল থাকে, মোবাইলে একটা অ্যাপস নামাই নিবা, ঠিক আছে? একাদশ শ্রেণীর সাহিত্য পাঠ এটা নিয়ে আসবা, চলে আসবে, ওটা আপাতত পড়তে হবে, কিন্তু বই কিনতে হবে। বই না কিন্তু তোমার পড়া কখনোই হবে না, বুঝা গেল? তাহলে এখন কথা দিতে হবে যে আমি যে কথাগুলো দিলাম এই অনুযায়ী তোমাদের চলা লাগবে। যদি না চলো তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। শুধু আসলা, কলেজে থাকলা, চলে গেল, কিন্তু লাভ হইল না কোনো কিছু। কাজ কথা অনুযায়ী কাজ করা লাগবে, তাই না? আর একজন প্রকৃত স্টুডেন্ট তারাই যারা টিচারদের কথা অনুযায়ী চলে, প্রকৃত স্টুডেন্ট। আর আশা করবো তোমরা প্রকৃত স্টুডেন্ট হবা। অতীত ভুলে যাও, অতীতে কি করছো না করছো সেগুলো বাদ। তোমাদের আমি বলছিলাম তোমাদের নতুন একটা জীবন শুরু হলো আজকে থেকে, মানে এই যে কলেজ থেকে তোমাদের একটা নতুন জীবন শুরু হলো। এই জীবনে যাতে কোনো দুর্নীতি না থাকে, কোনো অন্যায় না থাকে, তাই না? কোনো গাফলতি না থাকে, কোনো অলসতা না থাকে। এখান থেকে তোমরা উজ্জীবিত একবারে তরুণের মতন আগায় যাবা, যে যতটুকু আমি লস করছি আমি নতুন করে শুরু করবো আমার জীবনটা, তাই না? আমরা তো এখন পড়তে পারি, কমসে কম রিডিং তো পড়তে পারি, তাই না? সবাই তো রিডিং পড়তে পারি। রিডিং পড়তে পারলে আমরা পিছনে কি জ্ঞান অর্জন হয়েছে না হয়েছে আমাদের কোনো দরকার নেই। আমরা এখন থেকে শুরু করব। আমরা রবীন্দ্রনাথকে এখন প্রথম চিনলাম। রবীন্দ্রনাথ একটা মানুষ ছিল, আগে চিনি নেই আমরা, মনে করো এখন চিনলাম রবীন্দ্রনাথ একজন কবি, তাই না? তাহলে রবীন্দ্রনাথের জন্ম কবে, রবীন্দ্রনাথের মৃত্যু কবে, রবীন্দ্রনাথ কি কি লেখছে, আমরা সেই লেখক পরিচিতিটা আমরা পড়ব। কালকে তোমরা কি করবা, যে সোমবারে তোমাদের পড়ার একটা দায়িত্ব দিলাম, তোমরা লেখক পরিচিতি যেটা পড়ে আসবা, অপরিচিতা গল্পের লেখক পরিচিতি লিখে নাও ডায়েরিতে, পরে আবার বলবা মনে ছিল না স্যার। অপরিচিতা গল্পের লেখক পরিচিতি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি আছে, যেখানে লেখক পরিচিতি ওখানে দিয়ে আসবে, দেখবা লেখক পরিচিতি পড়ে আসবা। ঠিক আছে? আবার বলবা না ভুলে গেছিলাম স্যার। মারিয়া লিখছো? আর তোমার নাম কি? শারমিন, সাথী। ও সাথী তো আসছে, তোমার সাথে তো পরিচয় হয়েছে অনেক আগেই, তাই না? কিন্তু মনে থাকতেছে না কেন? আসলে অ্যাক্টিভিটিস ভালো না, অ্যাক্টিভিটিস ভালো করো, এমনি মনে থাকবে। হ্যাঁ, আসতেছি, ক্লাস শেষ করি।